প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট কোনো একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে শিশুদের গ্লুকোমা। এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে স্টুডিওতে আজ অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর সৈয়দ জাহাঙ্গীর কবির, সহযোগী অধ্যাপক, গ্লুকোমা বিভাগ, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পরিচালক ও কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই এই বিষয়টি নিয়ে, শিশুদের গ্লুকোমা, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনারা আপনাদের কোনো মতামত জানাতে চান, তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বর 0241010469 এই নম্বরে ফোন করতে পারেন। ফোন করে আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তরও তিনি দেবেন। আমরা চলে আসি আমাদের আজকের বিষয়ে। আমরা কথা বলবো শিশুদের গ্লুকোমা এই বিষয়টি নিয়ে। শিশুদের গ্লুকোমা সম্পর্কে জানার আগে খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন যে গ্লুকোমা আসলে কি? গ্লুকোমাটা আসলে হচ্ছে আমাদের চোখের সাথে ব্রেনের একটা নার্ভ থাকে, যেটা আমরা অপটিক নার্ভ হিসাবে পরিচিত জানি। সেই নার্ভটা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা চোখের প্রেশার বাড়লেও হতে পারে অথবা অনেক ক্ষেত্রে চোখের প্রেশার না বাড়লেও হতে পারে। এবং পাশাপাশি চোখের যে দেখার একটা ফিল্ড থাকে আমাদের নির্দিষ্ট, সে ফিল্ড যদি কমে যায় তখন আমরা ধরে নিই যে গ্লুকোমা ডেভেলপ করছে এবং এটাকে আমরা গ্লুকোমা হিসেবে জানি। শিশুদের গ্লুকোমার ক্ষেত্রেও সেই একই ঘটনায় কি ঘটছে? শিশুদের গ্লুকোমার ক্ষেত্রে স্পেশালি হচ্ছে আপনার চোখের প্রেশারটা বেড়ে যায়। সেটা অনেক ক্ষেত্রে মায়ের পেট থেকেই সে এই প্রেশারটা নিয়ে আসে অথবা জন্মগ্রহণ করার পরেও চোখের প্রেশারটা বেড়ে যেতে পারে। সেটা মেইনলি আসলে হয় বাচ্চাদের চোখের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা নর্মালভাবে যে ডেভেলপ হওয়ার কথা সেক্ষেত্রে হয় না। সেটা অ্যাঙ্গেল স্ট্রাকচার যেটা, সেটা মেল ডেভেলপমেন্টের কারণে এই চোখের প্রেশারটা বেড়ে যায় এবং বাচ্চাদের গ্লুকোমাটা ডেভেলপ করে। আপনি কিন্তু এরই মধ্যে আমাদেরকে বললেন যে শিশুদের গ্লুকোমা মায়ের পেটে থাকতেও হতে পারে অথবা জন্মের পরও হতে পারে। আরও কি কোনো ধরন আছে কিনা? আমরা যদি বলি যে শিশুদের গ্লুকোমা কয় ধরনের, তাহলে কি বলা যেতে পারে? শিশুদের গ্লুকোমাটাকে আমরা আসলে প্রাইমারি কনজেনিটাল গ্লুকোমা হিসেবে জানি, আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্লুকোমা। তো প্রাইমারি কনজেনিটাল গ্লুকোমা যেটা বাচ্চার মায়ের পেট থেকে অথবা বাচ্চার কোনো রকম আদার প্যাথোলজি ছাড়া জন্মগ্রহণ করার পরে যে গ্লুকোমাটা হয়, ওটাকে আমরা প্রাইমারি কনজেনিটাল গ্লুকোমা হিসেবে জানি। সেটা সাধারণত আমাদের থিওরিটিক্যালি 3 টাইপের আছে। এটা একটা হচ্ছে ট্রু কনজেনিটাল গ্লুকোমা, এটার 40% ক্ষেত্রে ডেভেলপড হয় মায়ের পেটে থাকা অবস্থায়, যেটা আমরা বলি ইন্ট্রা ইউটেরাইন। আরেকটা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার পরই, সেটা 1 থেকে 3 বছর পর্যন্ত যেটা হয় সেটা আমরা হচ্ছে ইনফ্যান্টাইল গ্লুকোমা হিসেবে আমরা জানি। আরেকটা হচ্ছে 3 থেকে 16 বছর পর্যন্ত যে প্রেশার বাড়ার কারণে যে গ্লুকোমাটা হয় বাচ্চাদের, সেটাকে আমরা জুভেনাইল গ্লুকোমা হিসেবে জানি। এটা হচ্ছে প্রাইমারি কনজেনিটাল গ্লুকোমার টাইপ। আর সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি গ্লুকোমা। বাচ্চাদের কমনলি, বাচ্চারা তো আসলে খেলাধুলা করে, দুষ্টামি করে, অনেক ক্ষেত্রে পড়ে আঘাত পায়, কোনো কিছু ব্লান্ট অবজেক্ট বা শার্প অবজেক্ট দ্বারা যেটা হয়, সেটা আঘাতপ্রাপ্ত হলে অনেক সময় চোখের গ্লুকোমা হতে পারে। সেটাকে আমরা সেকেন্ডারি গ্লুকোমা হিসেবে আমরা জানি। অনেকগুলো কারণ আপনি আমাদেরকে বললেন, অনেকগুলো ধরন আসলে আপনি আমাদেরকে বললেন। প্রাইমারির মধ্যে আসলে আপনি 3টা বয়সের কথা বলেছেন। একটা হচ্ছে যে জন্মের সময় মায়ের পেটে থেকে, একটা হচ্ছে 1 থেকে 3 বছরে বলেন ইনফ্যান্টাইল, এবং 3 থেকে 16 আসলে জুভেনাইল গ্লুকোমা ডেভেলপ করে। এই সবগুলো গ্লুকোমার কারণগুলো আমরা জানতে চাই আপনার কাছে। তবে তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, আগে একটু তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম খায়রুল আলম। আমি বলছিলাম ঢাকার গাজীপুর থেকে। তো আমি আপনাদের অনুষ্ঠানটি দেখছি। আমার প্রশ্ন হচ্ছে যে শিশুদের গ্লুকোমার প্রাথমিক লক্ষণগুলো কি কি, আর অর্থাৎ কি দেখলে বুঝবো যে শিশুকে ডাক্তার কাছে নিতে হবে? জি, উনি আসলে উপসর্গ বা কখন আসলে একজন বাবা মা বুঝবেন যে তার শিশুর কোনো সমস্যা হতে পারে বা গ্লুকোমা? আচ্ছা, বাচ্চাটা দেখা গেলো যে বাবা মা প্রথম, তারা যখন বাবা মা হয় সন্তানের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি দেখে যে বাচ্চাদের জন্মগ্রহণ করার পরে দেখা যাচ্ছে যে স্বাভাবিক চোখের যেরকম গঠন হওয়া উচিত, চোখের মণির যে সাইজ, সেটা যদি দেখা যায় যে অনেক সময় বড় থাকে, অনেক সময় চোখের মণিটা ঘোলা, দ্যাট মিনস সাদা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা মায়ের পেট থেকে সে গ্লুকোমা নিয়ে ডেভেলপ করছে। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করার পর স্বাভাবিক, তারপর সে যত বড় হচ্ছে 1 থেকে 3 বছর পর্যন্ত, যেটা আমরা দেখা যায় যে সে বাচ্চা চোখের মণি অল্প অল্প বড় হচ্ছে, সেটা সাধারণত বাবা মার চোখে পড়ে না। সেক্ষেত্রে দেখা যায় যে সে আলোর দিকে তাকাতে তার সমস্যা হচ্ছে, তারপর চোখে পানি পড়ছে, সে
সানলাইট, দ্যাট মিনস ঘর থেকে বাইরে গেলে বাইরে খেলাধুলা করতে সে চায় না, চোখ বন্ধ করে তাকে ছোট করে রাখে, হ্যাঁ, তারপর তার খুব অস্বস্তি ফিল হয়। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে বাচ্চার গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি, এবং তখন বাবা মার উচিত বাচ্চাকে নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞ অথবা গ্লুকোমা বিশেষজ্ঞকে দেখানো। জি, এবার একটু আমরা ফেরত যে আমাদের মূল আলোচনায়, যেখানে আপনি বলছিলেন যে আমাদের প্রাইমারির মধ্যে 3 ধরনের গ্লুকোমার কথা আপনি বলেছিলেন। এই যে গ্লুকোমাটা হচ্ছে 3 ধরনেরই, আসলে কারণ কি? সব বাচ্চার ক্ষেত্রে তো গ্লুকোমা হচ্ছে না, এই কিছু শিশু আসলে কেন গ্লুকোমাতে আক্রান্ত হচ্ছে? আচ্ছা, সেটা হচ্ছে আমরা আসলে জেনেটিক্স যদি চিন্তা করি, বেশিরভাগ বাচ্চাদের গ্লুকোমা, প্রাইমারি কনজেনিটাল গ্লুকোমা, সেটা স্পোরাডিক বলি, যেটা দ্যাট মিনস সেটা আইসোলেটেড বলি আমরা। এটা হতে পারে সেটা সেক্ষেত্রে সে তার আগের জেনেটিক্স, মানে তার বাবা মা তার আগের যে ইয়ে থেকে অনেক সময় হয় না, দেখা যায় তার আগে তার বাবা তার দাদা তাদের যে ইনহেরিটেড যে ব্যাপারটা সেটা তারা স্বাভাবিক থাকে, কিন্তু বাচ্চার হয়ে গেছে, এটাকে আমরা স্পোরাডিক হিসেবে জানি। আর একটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ, যেটা সে নিয়ে আসে। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা কম, পরিমাণটা খুব কম, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে সে নিয়ে আসে এবং হওয়ার সময় দেখা যায় যে বাচ্চার চোখে যে স্বাভাবিক গঠন সেটা অ্যাবনর্মালভাবে গঠনের কারণে এই জিনিসটা হচ্ছে। এটা এমনি স্বাভাবিকভাবে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা আদার কোনো রকম কারণ ছাড়াই এটা হচ্ছে। কোনো আসলে একেবারে স্পেশাল কোনো কারণ আমরা বলতে পারছি না, কিন্তু অনেকের ক্ষেত্রে জেনেটিক হতে পারে, আবার অন্যান্য কিছু কারণে গ্লুকোমা ডেভেলপ করতে পারে। যেটা আমাদেরকে দর্শকও জিজ্ঞেস করেছিলেন যে কখন আসলে বুঝবো যে তার সেই গ্লুকোমায় আক্রান্ত হয়েছে বা হচ্ছে। জন্মের পরপরই কি আসলে চোখ পরীক্ষা করার কোনো নিয়ম আছে যে সেই শিশুটি আসলে চোখে ভালো দেখছে কিনা বা তার চোখের গঠনটা ঠিক হয়েছে কিনা? আমরা তো সাধারণত একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে স্বাভাবিক, তো আসলে সেই ক্ষেত্রে দেখা যায় দাদা দাদি নানা নানি তারা তো অভিজ্ঞ, তার 60-70 ইয়ার্স ওল্ড, তারা তো দেখে আসছে মানুষের জন্মগ্রহণ মৃত্যুগ্রহণ সব কিছু তারা জানতে, তারা তো একটা অভিজ্ঞ যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে যে বাচ্চাটা স্বাভাবিক কিনা এটা তাদের চোখে কিন্তু চলে আসছে। যে ব্যাপারটা দেখা যাচ্ছে বাচ্চাটা চোখটা অ্যাবনর্মাল বা বাচ্চার চোখটা স্বচ্ছ না, তা এই জিনিসগুলো যখন আসে তখন তারা নোটিশ করে যে হ্যাঁ বাচ্চাটা এরকম হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যদি দেখা যায় যে বাচ্চাটা যখন জন্মগ্রহণ করার পরে বড় হচ্ছে ক্রমান্বয়ে, বড় হওয়ার পর দেখা যায় যে সে স্বাভাবিকভাবে যে তাকানো দেখা এই জিনিসটা হচ্ছে না, সে কম দেখতে পাচ্ছে, কাছে যিনি কোনো অবজেক্ট সে খুব কাছে নিয়ে দেখতেছে, তা সে এরকম যখন প্রবলেম হয় তখন চোখ পরীক্ষা করা, হ্যাঁ, এবং তখন চক্ষু বিশেষজ্ঞের কাছে আসলে তখন আমরা এই বাচ্চাটাকে পরীক্ষা করি, এবং পরীক্ষার ধরনটা কিন্তু বড়দের তুলনায় একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে সাধারণত অজ্ঞান করে ওটিতে নিয়ে আমরা বাচ্চাদের বিভিন্ন রকম মেশিন দিয়ে আমরা চেক করে দেখি যে স্বাভাবিক আছে কিনা। এমনি বাচ্চাদের আমরা স্বাভাবিকভাবে বলি, যখন স্কুল গোয়িং বাচ্চা, একটা বাচ্চাকে যখন আমরা স্কুলে দেবো তার আগে অবশ্যই বাচ্চাটাকে চক্ষু বিশেষজ্ঞকে একবার দেখা নেওয়া উচিত যে বাচ্চাটা ঠিকমতো দেখতে পায় কিনা, সব কিছু স্বাভাবিক আছে কিনা, এটা সার্টিফাইড করে তারপর বাচ্চাকে স্কুলে দেওয়া উচিত আমি মনে করি। জি, আমরা আরও অনেক কিছু জানবো, চিকিৎসা সম্পর্কে শুনবো, ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করা হয় এবং তার থেকে বড় কথা প্রিভেনশন কিভাবে করা সম্ভব, আসলে আমরা ঠেকাতে পারি কিনা গ্লুকোমা, শিশুদের গ্লুকোমা, এ ব্যাপারে শুনবো। তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই অনুষ্ঠানে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলছি শিশুদের গ্লুকোমা এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আজ আছেন ডক্টর সৈয়দ জাহাঙ্গীর কবির। বিরতিতে যাবার আগে শিশুদের গ্লুকোমা নিয়ে আপনি আমাদেরকে অনেকগুলো বিষয় বলেছেন। এবার একটু জানতে চাই, যখন একজন শিশু হয়তো তার প্যারেন্টস বা বাবা মা আসলে কোনো একটি সমস্যা বুঝে নিয়ে আসলো, কোন কোন পরীক্ষা করে কনফার্ম করা হয় যে তার আসলে গ্লুকোমা আছে কিনা, এই ব্যাপারে যদি একটু আমাদের দর্শক, বিশেষ করে বাবা মা যারা আছেন, তাদেরকে যদি বলতেন। বাচ্চারা যখন আমাদের চেম্বারে বা আমাদের যখন হসপিটালে আসে, তা বাচ্চাটাকে আমরা দেখে মোটামুটি একটা আঁচ করতে পারি যে হ্যাঁ বাচ্চাটার এরকম প্রবলেম আছে, প্লাস তার কাছ বাবা মার কাছ থেকে আমরা চেষ্টা করি যে আসলে কী প্রবলেম, সে কি জন্মগ্রহণ করার পর এই সমস্যা বা অথবা
বেশ কিছুদিন পার হওয়ার বাচ্চার বয়স সব কিছু দেখে আমরা অ্যাসেস করি। তারপর আমরা স্বাভাবিকভাবে আমাদের কাছে যেসব ইকুইপমেন্টস আছে সেগুলো আমরা আউটডোর বেসিসে দেখার চেষ্টা করি, অ্যাসেস করার চেষ্টা করি যে বাচ্চাটা আসলে গ্লুকোমা বা অন্য কোনো কারণ কিনা। সাধারণত মেইনলি আমরা বাচ্চাটাকে যখন একটা চোখের সামনে থেকে পিছনে সব স্ট্রাকচার দেখতে চাই তখন আমরা বাচ্চাটাকে অপারেশন থিয়েটারে নিয়ে নিই। তার আগে আমাদের তার ফিটনেস নিতে হয়, যে অজ্ঞান করে তাকে একটু ঘুম পাড়ায় নিয়ে আমরা এই পরীক্ষাটা করি, যেটাকে আমরা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া বলি, ইউএ। তা সেক্ষেত্রে তখন আমরা যখন ওটিতে নিয়ে তার বাচ্চাটাকে আমরা প্রথমে কর্নিয়া, তারপরে অ্যান্টিও লেন্স, পিছনে ভিট্রিয়াস, রেটিনা, সব অপটিক নার্ভ এই পরীক্ষাগুলো করে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি যে হ্যাঁ তার গ্লুকোমাটা কোন পর্যায়ে আছে এবং তার চিকিৎসার ধরনটা কীরকম হবে। এবারে যদি একটু বলতেন যে কি ধরনের চিকিৎসার অপশন আছে এই শিশুদের গ্লুকোমার জন্য? বাচ্চাদের ইনিশিয়ালি যখন আমাদের কাছে আসে তখন আমরা বাচ্চাটার চোখের প্রেশার একটু বেশি থাকে সাধারণত, তখন আমরা তাকে প্রেশার কমানোর কিছু ড্রপ আমাদের অ্যাভেলেবেল আছে মার্কেটে। তখন অ্যান্টিগ্লুকোমা মেডিকেশন বলি আমরা, প্রেশার কমানোর ওষুধটাকে আমরা অ্যান্টিগ্লুকোমা মেডিকেশন বিভিন্ন ফর্মে আছে। তখন তাকে আমরা ওইটা বাচ্চাদের জন্য সুইটেবল ড্রপ আছে, কিছু ফিক্স সব ড্রপ তো আমরা বাচ্চাদের দেওয়া যায় না, তখন আমরা ওই ড্রপ প্রেসক্রাইব করি। কিন্তু বাচ্চাদের যে গ্লুকোমার ডেফিনিট চিকিৎসা হচ্ছে সার্জারিতে তাকে যেতে হয়। সাধারণত 80 থেকে 90% সাকসেস রেট হচ্ছে সার্জারির মাধ্যমে বাচ্চাটার আমরা চিকিৎসাটা করি মেইনলি। একটা শিশুর যখন গ্লুকোমা হয় তার যে চিকিৎসা এবং একজন বয়স্ক মানুষের যখন গ্লুকোমা হয় তার যে চিকিৎসা, দুটো কি একই ধরনের কিনা বা একই চিকিৎসা কিনা? না, একটু ডিফারেন্ট। তবে সার্জিক্যাল চিকিৎসা যেটা সেটা একটু ধরনটা ভিন্ন। সাধারণত আমরা বয়স্কদের বিভিন্ন রকম চিকিৎসা আছে, ফিজিশিয়ান সার্জারি করি, লেজার থেরাপি। কিন্তু বাচ্চাদের এখন আমাদের দেশে মেইনলি যেটা আমরা সার্জারিটাই চয়েস করি, তবে সার্জিক্যাল প্রসিডিওরটা বাচ্চাদের চিকিৎসাটা বড়দের তুলনায় একটু ডিফারেন্ট, কাছাকাছি তবে একটু ডিফারেন্ট। সেটা যেমন আমরা ফিজিশিয়ান সার্জারি যেটা বলি ট্র্যাপিকুলোটমি সার্জারির সাথে ট্র্যাপিকুলোটমি একটা আরেকটা প্রসিডিওর দুটো করতে হয় একসাথে। কিন্তু বড়দের বেলায় শুধু ট্র্যাপিকুলোটমি, শুধু ফিজিশিয়ান সার্জারিটি আমরা করি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ছোট বাচ্চারা তারা কিন্তু কমপ্লেনের কথা বলতে পারে না। এটা পুরোটাই আসলে বাবা মার উপরে, যে তাদেরকে বুঝতে হবে। 1 বছরের বাচ্চা বা আরও ছোট বাচ্চা তারা কিন্তু বুঝতে পারে না। সেক্ষেত্রে যদি এই যে সমস্যা তার আছে বা হচ্ছে এটা বুঝতে না পেরে চিকিৎসা যদি সময় মতো না দেওয়া হয় এবং দেরি হয়ে যায়, হয়তো 1-2 বছর ধরে সে গ্লুকোমায় ভুগলো, কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? যদি ঠিকমতো বাচ্চাটা বাবা মা আইডেন্টিফাই না করতে পারে এবং সেক্ষেত্রে যত দেরি হয়, বাচ্চাটা প্রথম যেহেতু গ্লুকোমার মেইন সমস্যা হচ্ছে গ্লুকোমাটা যখন ডেভেলপ করে তখন সে একটা অপটিক নার্ভ ডিজিজ এবং সেই নার্ভটা হচ্ছে আমাদেরকে দেখাতে সাহায্য করে। তো নার্ভটা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন বাচ্চাটা কম দেখতে পায়, আস্তে আস্তে সেটা যখন অ্যাডভান্স স্টেজে যায় আলটিমেটলি সে অন্ধ হয়ে যায় বাচ্চাটা। আর বাচ্চাদের গ্লুকোমাতে হয় কি, চোখে প্রেশার বাড়ার সাথে সাথে চোখের সাইজটা বড় হয়ে যায়, স্বাভাবিক চেয়ে অনেক বড় যখন হয়ে যায় পাতলা হয়ে যায়, হ্যাঁ, চোখের পরে স্ট্রাকচারটা একটা বেলুনের মতো হয়ে যায়। দেখা যায় যে মাইনর ট্রমা পড়ে গেলে দেখা যায় বাচ্চার ওই চোখের গ্লোব রাপচার হয়ে যায়, 1। আর 2 নাম্বার হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চা যখন চোখের মনি বড় হয়ে যায় তা চোখের যে কমপ্লেনগুলো থাকে প্রথমে হচ্ছে ওয়াটারিং, পানি পড়তে থাকে। তা স্বাভাবিকভাবে সে নিকটস্থ কোনো ফার্মেসিতে বা সাধারণ কোনো চোখের ডাক্তারের কাছে গেলে বা এমনি ডাক্তারের কাছে গেলে দেখা যায় পানি পড়ার জন্য একটা ড্রপ দিয়ে দেয়। সেক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় কম্বিনেশন অ্যান্টিবায়োটিক প্লাস স্টেরয়েড মিক্স যে ড্রপগুলো দেয় সেগুলো দিলে সাথে সাথে দেখা যায় যে কিছুদিন পরে মধ্যে চোখের মনিতে ঘা হয়ে যায়, কর্নিয়াল আলসার বলি। আর কর্নিয়াল আলসার হয়ে গেলেই তো চোখের মনিটা পারফোরেশন হয়ে যায় এবং চোখের স্ট্রাকচার সব বেড়ে যায়, আলটিমেটলি চোখটা কলাপস করে যায়। তার মানে চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে যদি আসলে ঠিক সময়ে আসলে চিকিৎসা না দেওয়া হয়। রোগটা আসলে খুব একটা সহজ না, বা আমরা আসলে যদি অবহেলা করি এখানে অনেক বড় বিপদের সম্ভাবনা আছে। প্রিভেনশনের জন্য বাবা মাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আপনারা দেন কিনা? একটা শিশু যখন জন্মগ্রহণ করে অথবা যখন সে মার পেটে থাকে, বাবা মাদেরকে কি সতর্কতা অবলম্বন করতে হবে? জন্মের পরে কি সতর্কতা অবলম্বন করতে হবে? আসলে মার পেটে যখন একটা বাচ্চা থাকে আমরা ওই যে বিভিন্ন রকম অত্যাধুনিক এর মাধ্যমে আমরা বুঝতে পারি, যেমন সেক্স ডিটারমিনেশন, তারপরে অ্যানোমালি স্ক্যান করে চোখের ব্যাপারটা আসলে বোঝা গেলেও সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, কারণ সেটা চিকিৎসা যেহেতু আমাদের আছে। তা সেক্ষেত্রে দেখা যায় যে অ্যানোমালি স্ক্যান করলেও বাচ্চার অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার হাত পা
বা অন্য কোনো স্ট্রাকচার বাচ্চাটাকে মানে বর্তমান সায়েন্সে যেটা করে ডিস্ট্রয় করে দেওয়া হয়। কিন্তু চোখের বেলায় দেখা যায় যেহেতু চিকিৎসা আছে গ্লোকোমা, সেক্ষেত্রে বাচ্চাটা স্বাভাবিকভাবে সে যখন পৃথিবীতে আসে, আমরা যখন আইডেন্টিফাই করি তখন এটা চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে ওই সার্জিক্যাল প্রসিডিউর যেহেতু 80 বা 90% ক্ষেত্রে সাকসেস রেট ভালো, আমরা ওই চিকিৎসাটা করে দিলে বাচ্চাটা স্বাভাবিক হয়ে সে দেখতে পায়, হ্যাঁ দেখে। আরও একজন দর্শক আছেন, আমরা এখন তার সাথে একটু কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি সুমন আফতাবনগর থেকে বলছি। আমার বাচ্চাটা, ওর বয়স হচ্ছে 14 বছর, এই মানে 13+। তো মাত্রাতিরিক্ত দেখে, মোবাইল দেখে। মোবাইল মানে এটা কন্ট্রোল করা যায় না, কারণ হচ্ছে ওর একটু অটিজমের সমস্যা আছে, মোবাইলটা লুকায় রাখতে হয়। তারপরে মোবাইল দেখার পরে যেটা হয় যে তার খুব মানে কথা বলতে পারে না, তো বুঝি যে তার খুব চোখটা খুব জ্বালা পোড়া করতেছে, চোখ খালি কসলায় কসলাতে থাকে। এই অবস্থায় মানে মানে কি করণীয়, আমার করণীয়টা কি, যে তাকে মানে কি এখন মানে চোখ যে এই জ্বালা পোড়া, এটা মানে কি ধরনের আমি চিকিৎসা নিব আর কি? আচ্ছা, এখন তো মেইন ব্যাপার হচ্ছে সে যেহেতু অতিরিক্ত মোবাইল দেখছেন, সেক্ষেত্রে বাচ্চাটাকে তো প্রথমেই বাবা মার উচিত কাউন্সেলিং করা। তাকে বয়স 14 বছর বলছেন, এই ধরনের একটা বাচ্চা সাধারণত 7-8 পড়ে। এখন তাকে তো বলতে হবে যে তোমার পড়াশোনা আছে, হোমওয়ার্ক আছে, আরো আউটডোর গেম, তাকে কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং করে এই মোবাইলের ব্যাপারটা থেকে তাকে সরাতে হবে। স্ক্রিনিং টাইম যেটা বলি, এটা কমায় নিয়ে আসতে হবে। এটা হুট করে আমি মোবাইলটা নিয়ে হ্যাঁ তুমি আর এটা করতে পারবে না, তাহলে অস্বাভাবিক আচরণ করবে। তাকে আস্তে 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 কাউন্সেলিং করে করে তার স্ক্রিনিং টাইমটা কমাইতে হবে। কমানোর পরে এটা আস্তে যে প্রবলেমটা আস্তে আস্তে সাবসাইড করবে। যখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত মোবাইল দেখছে, বেশি পানি পড়তেছে, তার দেখাটা কমে যাচ্ছে, তার আদার বার্নিং সেন্সেশন হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই একটু চোখের ডাক্তার দেখাইতে হবে। চোখে আমরা যেটা দেখি যে দেখা যায় যে তার বেশিরভাগ বাচ্চা নিয়ার ওয়ার্ক করতে করতে মায়োপিয়া হয়ে যায়, দ্যাট মিনস মাইনাস পাওয়ার লেন্স, সে দূরে ঝাপসা দেখে। তখন ওই চশমার কারেকশনটা আমরা দিয়ে দিই, প্লাস সাথে বার্নিং সেন্সেশন জ্বালাপোড়া করা, এটার জন্য আমরা কিছু ড্রপস প্রেসক্রাইব করে দিই, ওগুলো ঠিকমতো ব্যবহার করে এবং প্লাস কাউন্সেলিং করে দিতে হয়। সেক্ষেত্রে এটা করলে আমার মনে হয়। যদি কাউন্সেলিং এ আসলে স্ক্রিন টাইমটা আমরা কমাতে না পারি, সেক্ষেত্রে ওষুধগুলো দিলে কি তার এই জ্বালাপোড়া এবং পানি পড়াটা কমবে? কখনোই না, কারণ আমার তো রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওটা, যে স্ক্রিন টাইম বেশি থাকলে তো এই প্রবলেমগুলো হচ্ছে। এখন আমি শুধু এগুলো ব্যবহার করলে কিছুটা ভালো থাকবে, কিন্তু তার মোবাইল সে সারাক্ষণ দেখছে, তাহলে তো ওটা ভালো হবে না। 1 নম্বর হচ্ছে তাকে কাউন্সেলিং করে স্ক্রিন টাইম, দ্যাট মিনস মোবাইল ইউজটা অবশ্যই কমাতে হবে। তাকে হয়তো অন্যান্য কিছু অ্যাক্টিভিটিসে যদি ইনভলভ করা যায় তাহলে কমে আসতে পারে, সেদিকে চিন্তা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এই যে শিশুদের গ্লুকোমা বিষয় নিয়ে এবং সাথে সাথে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দেবার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানটি আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।